আসুন দেখে নিই ১১ই অক্টোবর ২০২৫-এর কিছু জরুরি খবর সংক্ষেপে। পত্রিকাগুলো পড়লে বোঝা যাচ্ছে দেশে অবৈধ অস্ত্র ঢোকার হার বাড়ছে, র্যাবের ভূমিকা নিয়েও কথা হচ্ছে, আবার বিএনপির এক বড় নেতা দেশে ফিরতে পারেন। সব মিলিয়ে নির্বাচনের আগে বেশ একটা উদ্বেগের পরিস্থিতি কিন্তু। আচ্ছা, প্রথমত এই অবৈধ অস্ত্রের বিষয়টা একটু দেখুন। কালের কণ্ঠ কি বলছে? তারা বলছে মিয়ানমার সীমান্তসহ প্রায় ১৭টা রুট মানে পথ দিয়ে অস্ত্র ঢুকছে। কারা আনছে? রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক কিছু গ্রুপ, আবার পাহাড়ের কিছু সশস্ত্র গ্রুপও আছে। আর এই অস্ত্রগুলো যাচ্ছে কোথায়? মেইনলি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প আর ৩ পার্বত্য জেলার সন্ত্রাসীদের হাতে। সামনে তো নির্বাচন, তাই এই ব্যাপারটা দেশের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়াচ্ছে, বুঝতেই পারছেন। দ্বিতীয়ত র্যাব মানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কি খবর? বণিক বার্তা জানাচ্ছে ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর থেকে এই যে প্রায় ১২,০০০ সদস্যের বাহিনী, এরা কিন্তু অনেকটাই নিষ্ক্রিয়। মানে বড় সন্ত্রাসী ধরা বা ধরেন অস্ত্র উদ্ধার এসবে তাদের তেমন দেখা যাচ্ছে না। এমনকি ইদানিং যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেখানেও তাদের ভূমিকা চোখে পড়ছে না। আগে থেকেই তো মানবাধিকার লঙ্ঘন বা মার্কিন নিষেধাজ্ঞার মতো অভিযোগ ছিলই। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনের সময় এদের ভূমিকাটা আসলে কি হবে? আর ৩ নম্বর পয়েন্টটা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানাচ্ছে উনি নাকি ১৭ বছরের নির্বাসন শেষে নভেম্বরের মাঝামাঝি, ধরুন ১০ থেকে ২০ তারিখের মধ্যে দেশে ফিরতে পারেন। ওনার কিছু উপদেষ্টা আর ঢাকায় থাকা কূটনীতিকরাও নাকি খবরটা নিশ্চিত করেছেন। উনি যদি ফেরেন তাহলে কিন্তু দেশের রাজনীতিতে একটা নতুন মোড় আসতে পারে, তাই না? তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু এখন চারিদিকে বেশ আলোচনা চলছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর কিন্তু চোখে পড়ছে। নিরাপত্তা, অর্থনীতি, সমাজ, অনেকগুলো দিক নিয়ে এই কথা বলার আছে। হ্যাঁ, বিভিন্ন সংবাদপত্রে যে রিপোর্টগুলো এসছে সেগুলো একসঙ্গে দেখলে কিন্তু একটা বেশ জটিল ছবি পাওয়া যায়, তাই না? ঠিক। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই খবরগুলোর একটু গভীরে যেতে, মানে আসলে কি ঘটছে আর কেন ঘটছে সেটা বুঝতে। সেটাই লক্ষ্য। বিচ্ছিন্নভাবে না দেখে খবরগুলোর ভেতরের যোগসূত্রগুলো আর তার তাৎপর্য তুলে ধরা দরকার। আচ্ছা, তাহলে প্রথমে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শুরু করি। কালের কণ্ঠর একটা রিপোর্ট দেখলাম, বেশ উদ্বেগজনক। হ্যাঁ, ওই যে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিয়ে অস্ত্র ঢোকার খবরটা। হ্যাঁ, বলছে অন্তত 7টা রুট, ধরুন নাইখ্যাংছড়ির ঘুমধুম বা উখিয়ার পালংখালি, এগুলো দিয়ে নাকি অস্ত্র ঢুকছে দেশে। আর এর সাথে রোহিঙ্গা ক্যাম্পের সশস্ত্র গোষ্ঠী আর পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের যোগাযোগের কথাও বলা হয়েছে রিপোর্টে। শুধু তাই না, একই পত্রিকায় আরেকটা খবর বলছে এই অবৈধ অস্ত্রের কারণে নাকি অস্থিরতা বাড়ছে। গত ৯ মাসে নাকি ১৭০ জন গুলিবিদ্ধ। সামনে নির্বাচন, এই সময় এটা কিন্তু বেশ চিন্তার বিষয়। একদম। আর এখানেই কিন্তু আরেকটা বিষয় আসছে। বণিক বার্তা রিপোর্ট করছে র্যাবকে নিয়ে। ওহ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কি বলছে? বলছে যে বাহিনীতে প্রায় ১২,০০০ সদস্য থাকা সত্ত্বেও গণ অভ্যুত্থানের পর থেকে তারা নাকি অনেকটাই নিষ্ক্রিয়। মানে কার্যক্রমে শিথিলতা দেখা যাচ্ছে। তার মানে অপরাধ দমনে আগের মতো ভূমিকা নেই? সেরকমই ইঙ্গিত। এর সাথে আবার মানবাধিকার লঙ্ঘন, মার্কিন নিষেধাজ্ঞা, এসব মিলিয়ে বাহিনীটা সংস্কার বা ভবিষ্যৎ ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, একদিকে সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে, আর অন্যদিকে দেশের প্রধান একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। দুটো মিলিয়েই কিন্তু পরিস্থিতিটা বেশ জটিল। এর সাথে কি সমকালের ওই বেওয়ারিশ লাশের খবরটাও যোগ করা যায়? অবশ্যই। রাজধানীতে বেওয়ারিশ লাশের সংখ্যা বাড়ছে গত ৯ মাসে ৪৯২টা, যা আগের বছরের চেয়ে অনেক বেশি। অপরাধ বিশেষজ্ঞরা তো বলছেন এটা আইন শৃঙ্খলার অবনতির একটা সূচক। আচ্ছা, নিরাপত্তার এই চিত্রের পাশাপাশি অর্থনীতির দিকটাও একটু দেখা দরকার। দেশ রূপান্তর একটা গুরুতর অভিযোগ এনেছে আগের সরকারের বিরুদ্ধে। গ্যাসের ব্যাপারটা, যে নিজেদের গ্যাস উত্তোলনের চেয়ে এলএনজি আমদানিতে বেশি মনোযোগ ছিল। হ্যাঁ, যার ফলে এখন প্রায় ২০ গুণ বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। রিজার্ভের উপর কি পরিমাণ চাপ পড়ছে ভাবুন। আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও তো বলছে এই জ্বালানির স্বল্পতাই এখন আমাদের অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি। ঠিক। এর সাথে আরেকটা রিপোর্ট দেখুন, যুগান্তরের। আইএমএফের বরাতে বলছে জিডিপির তুলনায় জীবনমান উন্নয়নে সরকারি ব্যয়ের দক্ষিণ এশিয়ায় আমাদের এখানেই নাকি সবচেয়ে কম, মাত্র ১৩%। বলেন কি?
মাত্র 13? যেখানে অন্য দেশে ঘটেছে তো সেখানে দেশে 13? হ্যাঁ, প্রতিবেশীদের কারো 20, কারো 28.5% পর্যন্ত। অধ্যাপক বদরুল ইমাম তো বলছেন, নিজেদের গ্যাস অনুসন্ধানে যথেষ্ট উদ্যোগ না নেয়াতেই সংকটটা বেড়েছে। তার মানে একদিকে জ্বালানির বিশাল খরচ, অন্যদিকে জনগণের জীবনমান উন্নয়নে কম ব্যয়। অর্থনীতির চ্যালেঞ্জটা আসলেই বহুমুখী। অর্থনীতির এই চাপের মধ্যে আরেকটা খবরও কিন্তু বেশ উদ্বেগের, শিক্ষা সংক্রান্ত। পাঠ্য বইয়ের বিষয়টা আজকের পত্রিকা রিপোর্ট করেছে। হ্যাঁ, আগামী শিক্ষাবর্ষেও নাকি সব ছাত্রছাত্রীর হাতে সময় মতো বই পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা। মাধ্যমিকের বই ছাপার টেন্ডারই নাকি শেষ হয়নি এখনো। এটা তো একটা ধারাবাহিক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। গত বছরও তো প্রায় 3 মাস দেরি হয়েছিল বই পেতে। শিক্ষার মতো মৌলিক বিষয়ে এমনটা হওয়া ঠিক না। একদমই। দেশের এই অবস্থার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তো খবর আছে। গাজার পরিস্থিতি নিয়ে প্রথম আলোর রিপোর্টটা দেখলাম। ওহ, কি ভয়াবহ অবস্থা! যুদ্ধবিরতির খবরে মানুষ বাড়ি ফিরছে ঠিকই, কিন্তু ফিরছে কোথায়? সেটাই। রিপোর্টে বলছে 2 বছরে 92% ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, 67,000-এর বেশি মানুষ নিহত, প্রায় 2.25 লাখ আহত। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা সব ভেঙে পড়েছে। কৃষি জমি প্রায় নেই বললেই চলে। ইসরায়েলি বাহিনী কিছু এলাকা ছাড়লেও আকাশে নাকি এখনও যুদ্ধ বিমান উড়ছে, গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মানুষের ভয় কাটছে না। সত্যি মর্মান্তিক। আচ্ছা, এবার একটু রাজনীতির দিকে তাকাই। বিএনপিকে নিয়ে কিছু খবর এসেছে। হ্যাঁ, মানব জমিনে দেখলাম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে টানাটানির অভিযোগ করেছেন। আমলাতন্ত্রকে দলীয়করণের চেষ্টার কথাও বলেছেন। আর আরেকটা খবর আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে, যে তিনি নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরতে পারেন, সেই জল্পনা। হ্যাঁ, দীর্ঘ 17 বছর পর। এই দুটো খবর মিলিয়ে দেখলে মনে হচ্ছে রাজনৈতিক অঙ্গনেও সামনে কিছু পরিবর্তন বা নতুন সমীকরণ আসতে পারে। সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, দেশের সামনে এখন বেশ কিছু বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা ঝুঁকি, আইন শৃঙ্খলার প্রশ্ন, অর্থনীতির ওপর চাপ, জ্বালানি সংকট, সময়মতো বই না পাওয়ার মতো সামাজিক সমস্যা, আবার রাজনৈতিক অঙ্গনেও কিছু সম্ভাব্য নড়াচড়া। ঠিক, এবং খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা বিষয় কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্কিত। যেমন ধরুন, অর্থনৈতিক চাপ বা আইন শৃঙ্খলার অবনতি, দুটোই সাধারণ মানুষের জীবনকে সরাসরি আঘাত করে। আজকের এই পুরো আলোচনা থেকে শেষ পর্যন্ত একটা প্রশ্নই মনে হয় বড় হয়ে উঠছে। এতগুলো যে চ্যালেঞ্জের কথা আমরা বললাম, এর মধ্যে কোনটাকে অগ্রাধিকার দিয়ে সমাধান করাটা এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে বেশি জরুরি? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। আসলেই, কোনটা বেশি জরুরি সেটা ঠিক করাটাই হয়তো এখন সবচেয়ে বড় নীতি নির্ধারণী চ্যালেঞ্জ।